সাত কলেজের প্রিন্সিপালদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বৈঠক, দাবি মানার আলটিমেটাম আন্দোলনকারীদের। মালয়েশিয়ার শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত রাখতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় বায়রার একাংশ, জিম্মি করে যাত্রীদের পকেট কাটার অভিযোগ। আদালতে আত্মসমর্পণ করে চিত্রনায়িকা পরিমণির জামিন, একই বিষয়ে আরেকটি মামলায় অসন্তোষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার বেলা 12:15টার দিকে ভিসি অফিসের মিটিং রুমে বৈঠক শুরু হয়। চলমান সংকট সমাধানে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ঢাবির অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষরা। বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মামুন আহমেদ ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন এবং সাত কলেজের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, বৈঠক সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? যেভাবে আপনি জানেন যে গত রাতে অর্থাৎ সোমবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাত কলেজের শিক্ষার্থীর মধ্যে যে সংঘর্ষ মারধরের ঘটনা ঘটে, তারই প্রেক্ষিতে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ধরনের ক্লাস পরীক্ষা সবকিছু কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে স্থগিত ঘোষণা করেছে। এবং সেই সাত কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসলে যে অচল অবস্থা রয়েছে সেটা আসলে নিরসনের লক্ষ্যে কিন্তু আজকে দুপুর 12:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তার কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে মিটিং চলছে টানা 1.5 ঘন্টা যাবত। অর্থাৎ 12:30 শুরু হয়েছে, এখন বেলা 2 বেজেছে। এর মধ্যে কিন্তু টানা 1.5 ঘন্টা তাদের মধ্যে মিটিং হচ্ছে। তবে সাত কলেজের শিক্ষার্থীরা যেটি বলেছেন যে তাদের যে 5টি দফা তারা পেশ করেছিলেন, সেই দাওয়া নিয়ে কিন্তু আজকে মিটিং। এবং সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত বা অধীনস্থ সেটি আসলে থাকবে কিনা আজকের মিটিংয়ে আসলে সেটি একটি রফা দফা হবে এরকম একটি বিষয় শোনা যাচ্ছে, যে এখান থেকে সিদ্ধান্ত আসতে পারে এরকম কিছু কিন্তু শোনা যাচ্ছে। তবে আসলে মিটিং শেষে কিন্তু এখানে সমস্ত গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং সাত কলেজের প্রিন্সিপালরা কিন্তু আজকের ব্রিফিংয়ে উপস্থিত হবেন এবং গণমাধ্যমের সামনে তারা তাদের বক্তব্য এবং সিদ্ধান্ত উপস্থাপন করবেন। এরকমই কিন্তু আমরা এখন পর্যন্ত শুনছি বা এই তথ্যই কিন্তু আমাদের কাছে রয়েছে, যে তাদের যে 1.5 ঘন্টা ব্যাপী যে বৈঠক চলছে সেই বৈঠক শেষে কিন্তু তারা গণমাধ্যমে কথা বলবেন এবং কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে উপস্থাপন করবেন গণমাধ্যমের সঙ্গে, যে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবেন কি থাকবেন না এই বিষয়গুলি কিন্তু আসলে জানার জন্য এখন সবাই আগ্রহী রয়েছেন, বা কি সিদ্ধান্ত নেবেন সেটি আসলে দেখার অপেক্ষায় রয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ মামুন। দর্শক, জানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। এখন একটু জানার চেষ্টা করছি ঢাকা কলেজের পরিস্থিতি। এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেবা আপনি জানেন যে গতকাল রাতে সংঘর্ষের ঘটনার পর কিন্তু তারা আজকে সকালে একটি ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল। তারা বলেছিল তাদের যে সাত কলেজ সেই কলেজগুলোর সামনের রাস্তা তারা ব্লক করবে, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা সেই কর্মসূচি থেকে পেছনে হটে আসে এবং 12টার দিকে তারা নতুন করে 6 দফা দাবি ঘোষণা করে এবং তারা কিন্তু সেই 6 দফা দাবি মেনে নেওয়ার জন্যে 4 ঘন্টার সময় বেঁধে দেয় এবং তারা জানায় যে এই 4 ঘন্টা অর্থাৎ আজকের বিকেল 4টার মধ্যে যদি তাদের এই 6 দফা দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে 6 দফা দাবি তার মধ্যে অন্যতম প্রধান যে দাবি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা চাইছেন যে তাদের যে 7 কলেজ রয়েছে সেটি সম্পূর্ণ পৃথক করতে তারা চাচ্ছেন এবং চাচ্ছেন যে 7 কলেজের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠা করা হয়। এছাড়া তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি প্রো ভিসি রয়েছেন মামুন আহমেদ তার পদত্যাগ তারা চেয়েছেন। সেই সাথে গতকালকে সংঘর্ষের ঘটনায় যে সকল পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত ছিল তাদেরকে তারা অপসারণ তারা দাবি করেছেন। সেই সাথে তারা বলছেন যে ইডেন কলেজ সহ অন্যান্য কলেজের যে নারী শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়েছিলেন তাদের সাথে অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে এবং উক্তি করা হয়েছে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু তারা বিচার দাবি করেছেন। সেই সাথে যারা 7 কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা আরেকটি দাবি করেছেন, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে রাস্তাগুলো রয়েছে সিটি কর্পোরেশনের সেগুলো তারা আসলে উন্মুক্ত করে দিতে হবে, সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনি জানেন নিশ্চয়ই যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি মহোদয় রয়েছেন তার সাথে 7 কলেজের যারা প্রিন্সিপাল তাদের এক ধরনের বৈঠক চলছে এবং বৈঠকের পরে হয়তো কোনো ইতিবাচক বার্তা যদি আসে সেই ক্ষেত্রে হয়তো শিক্ষার্থীদের মধ্যে যেই উত্তেজনা রয়েছে সেটি কিছুটা প্রশমিত হতে পারে। এবং শিক্ষার্থীদের যে দাবি তারা কিন্তু বলছেন যে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষার্থীদের যিনি উপদেষ্টা প্রতিনিধি রয়েছেন নাহিদ ইসলাম, তাদের এই তিনজনের মধ্যে কোনো একজন তাদের সাথে আলোচনা করুক, শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে এই যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সংঘাতময় পরিস্থিতির নিরসনে তারা যেন উদ্যোগ গ্রহণ করে সেই দাবিটিও কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু জানিয়েছেন। যেবা তো এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি ঢাকা কলেজ এবং অন্যান্য যে 7 কলেজ রয়েছে তার আশেপাশে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং 4টার সময় তারা হয়তো পরিস্থিতি বিবেচনায় নতুন কোনো সিদ্ধান্ত নেবেন, তখন হয়তো আমরা নতুন কোনো কর্মসূচির কথা জানতে পারবো। সেটি হতে পারে যে তারা আগে যে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিলেন এই ধরনের কোনো কর্মসূচি কিংবা তার থেকে কঠোর কোনো কর্মসূচির ঘোষণা আসতে পারে। যেবা এই ছিল এখান থেকে সবশেষ খবর। ধন্যবাদ নাবিল। দর্শক, জানলাম ঢাকা কলেজের সর্বশেষ পরিস্থিতি। 7 কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ঘোষণা সহ 6 দফা দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেল 4টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। গতকাল রাতের উদ্ভূত পরিস্থিতির কারণে সোমবার ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 6 দফা দাবির মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ, হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা, হামলার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার, শিক্ষার্থীদের সাথে উচ্চ পর্যায়ের মিটিং করে সমস্যার সমাধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা। একই সাথে জনদুর্ভোগ এড়াতে পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি আপাতত স্থগিত রেখেছে 7 কলেজের শিক্ষার্থীরা। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ঢাকা কলেজের থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 40 জন। সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উভয় পক্ষ। এদিকে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে রাত 4টা পর্যন্ত। অবশেষে 2 প্লাটুন বিজিবি এবং পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঢাকা কলেজ সহ 7 কলেজ প্রতিনিধিরা জানায়, সন্ধ্যা থেকে 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আসছিল তারা। রাতে তাদের দাবি দাওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে তাদের অপমান করে বের করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় তোরণে অবস্থান নেয় তারা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করে 7 কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান ছিল 7 কলেজে, কিন্তু সবাই শান্তি অবস্থান করছিল। ঠিক তৎক্ষণে কি করা হয়, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা তারা রামদাও, তারা অস্ত্র এবং তারা বিভিন্ন লাঠি নিয়ে কিন্তু কি করে আমাদেরকে ধাওয়া দেয়। ঢাবির প্রশাসন বেশি পরিমাণে টাকা ইনকাম করবে, এই জন্য আমাদেরকে অতিরিক্ত যেখানে একটা ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট থাকার কথা সেখানে 150, 200, 250। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, একদল সশস্ত্র শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে এসে আক্রমণ চালালে তারা তা প্রতিহত করে। বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিস্থিতি উত্তপ্ত করতেই পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের।
5 আগস্টের পরবর্তী মুহূর্তে বিভিন্নভাবে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী দোসর যারা। তারা প্রভিসির বাসভবন ঘেরাও করবে শান্তিপূর্ণভাবে, যদি তারা সেটা করতো তাহলে কোনো ধরনের সমস্যাই ছিল না। কিন্তু তারা যখন সশস্ত্র কায়দায় এরকম করার চেষ্টা করে, ভাঙচুর করার চেষ্টা করে, তখন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিলে পরিস্থিতি এরকম সৃষ্টি হয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে, এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এদিকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক সভায় তারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রবিবার রাতের ঘটনা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়, আইন শৃঙ্খলার বিষয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জড়িত। সবাইকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সড়ক অবরোধ না করে কোনো মাঠে বা সোহরাওয়ার্দীতে বিক্ষোভ জানালে ভালো হয় বলেও মত তার। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ছাত্ররা সবসময় পজিটিভ কাজ করেছে, 2-1টা ভুল হতে পারে কিন্তু ঠিক হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত, সামাল দিতে সব চেষ্টা করছে সরকার। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন শুধু সেইটুকু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়েছে, না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ডিএমপি কমিশনারের। সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোজাহিদুল ইসলাম 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ড আদেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ সহ মোট 12 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সিন্ডিকেটের হাত থেকে মালয়েশিয়ার শ্রমবাজারকে উদ্ধার করতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরার নেতারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হওয়ায় আবারও চক্রের সদস্যরা তৎপর বলে অভিযোগ তাদের। বলেন, শুধু মালয়েশিয়ার শ্রমবাজার নয়, সিন্ডিকেটে হানা বিমানের টিকিটেও জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে চক্রটি। রিপোর্ট করছেন SM ফয়েজ। নানা উদ্যোগেও সিন্ডিকেট মুক্ত করা যাচ্ছে না আকাশপথ। সুকৌশলে সিন্ডিকেট গড়ে তুলে জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে তারা। শুধু তাই নয়, টিকিট সিন্ডিকেটের ফাঁদে পড়ে অসহায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী শ্রমিক ও অন্যান্য যাত্রীরা। বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি, মালয়েশিয়া সহ অন্যান্য দেশের সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানি ও সৌদি আরবে একক ভিসায় বহির্গমন বন্ধের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরার নেতারা। টিকিট সিন্ডিকেট কারা, এটা এই জায়গায় সবাই জানে, আমাদের সাংবাদিক ভাইরাও কিছু কিছু জানে। তা আমরা এটা জাতির কাছে, বিবেকের কাছে তুলে ধরতে চাই যে আমাদের দেশ থেকে সৌদি আরব যাইতে গেলে এখন 90,000 টাকা নাকি ভাড়া, 95 হয়ে গেছে। কিছুদিন আগে 70,000 টাকা ছিল। এর আগে সেই একই ডিস্টেন্স যদি ক্যালকাটা থেকে যায় তাহলে এটার ভাড়া 35,000 টাকা, যদি নেপাল থেকে যায় তার ভাড়াও 28,000 থেকে 30,000 টাকা। শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে টাকা লুট করা হইতেছে। সাথে সাথে সরকারের হাজার হাজার কোটি ফরেন কারেন্সি এই বিদেশি এয়ারলাইন্সগুলো নিয়ে যায়। বলেন,
শেখ হাসিনার আমলে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানিতে গড়ে ওঠে সিন্ডিকেট। এতে চরম ক্ষতিগ্রস্ত হয় বৈদেশিক কর্মসংস্থানের খাত। একক ভিসা, সৌদি আরব তো একটা বিশাল দেশ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1000 মাইলের দূরত্ব আছে। একটা ভিসার জন্য একটা মালিক আমার 2টা বছর যেতে পারতেছে না। এখন এই ভিসাগুলা এই কারণে আমাদের দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, এইটা অলরেডি শুরু হয়ে গেছে। আর যারা ভিসা আনছে তারা তো বেকায়দা, তারা ম্যানপাওয়ার করতে পারতেছে না। আমাদেরকে আশ্বাস দিচ্ছে আপনারা যান একক ভিসার, আমরা বিএমএটি ছাড়পত্র দিয়ে দেবো। আমরা আসার পরে এটা আবার বন্ধ করে দিচ্ছে। অভিবাসন ব্যয় কমাতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সমস্ত যেসব বন্ধ বাজারগুলোকে খুলে দিতে হবে, আর নতুন বাজারটা খুলতে হবে। সিন্ডিকেটকে দ্রুত দমনের দাবি তাদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা জারি হয়, আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন, মানুষের ভালোবাসা এবং আইনের উপর বিশ্বাস রাখতে চান। এই মামলায় ন্যায় বিচার পাবেন বলেও আশাবাদী পরিমণি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠনের আদেশও দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হয় সোমবার সশরীরে আদালতে হাজির হন পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। জামিন পেয়ে গণমাধ্যমকে পরিমণি বলেন, আইনের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। পরিমণির আইনজীবী বলেন, একই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক নয়। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। বিজ্ঞ আদালত বলেছেন যে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী আপনাদেরকে মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন, যাতে যথাযথ তথ্যটা যায়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশন কোনো অন্যায় সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে তথ্য সহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কমিশনার আরও বলেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না, সংশ্লিষ্ট সকলের হয়। চাইলেও রাতের ভোটে সম্পৃক্তদের ফায়ার করে দিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, তবে যাচাই করা যাবে কারা অংশীজন বনে গিয়েছিল আর কারা বাধ্য হয়েছিল। নির্বাচন কমিশনার শক্ত, সৎ ও নিষ্ঠাবান থাকলে তার অধীনস্থ কর্মকর্তারাও বাধ্য থাকবে বলে মনে করেন তিনি। নির্বাচনে নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী ও বিএনসিসির সদস্যদেরও সংযুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাত কলেজের প্রিন্সিপালদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বৈঠক, দাবি মানার আলটিমেটাম আন্দোলনকারীদের। মালয়েশিয়ার শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত রাখতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় বাইরার একাংশ, জিম্মি করে যাত্রীদের পকেট কাটার অভিযোগ। আদালতে আত্মসমর্পণ করে চিত্রনায়িকা পরিমণির জামিন, একই বিষয়ে আরেকটি মামলায় অসন্তোষ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।